আমরা 2012 সালের একটি সংবাদের শিরোনামে দেখছি সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা, তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। চৌধুরী একজন বিএনপির শীর্ষ নেতা হওয়ায় তার বিচার কি শুধুই আইনগত ছিল, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করবার জন্য এটি ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয়েছিল কিনা? বিগত সরকারের সময় কিন্তু তাদের যে স্বৈরাচারের যে অনেক ধরনের কর্মকাণ্ড, তার অন্যতম বড় একটা কর্মকাণ্ড ছিল এই যে আমাদের আইন এবং বিচার ব্যবস্থাটাকে ভঙ্গুর করা। এবং আইন এবং বিচার ব্যবস্থা এই যে ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র বিরোধী পক্ষকে বা বিরোধী মতকে দমন করার জন্য। একদিকে ছিল বিরোধী রাজনৈতিক দল, আরেকদিকে ছিল যে কোনো বিরোধী মত, এমনকি এমন অনেক সাধারণ মানুষ, হ্যাঁ, তারা কিন্তু যখনই সরকারের কোনো কিছুকে প্রশ্ন করেছেন সেটাকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে। আর সুনির্দিষ্টভাবে বিরোধী মত, বিশেষ করে তৎকালীন যে বিরোধী দল ছিল বিএনপিকে তো একটা বড় টার্গেট করাই হয়েছিল। এর বাইরে জামাত কিংবা হেফাজত টার্গেটের বাইরে কেউ ছিল না, কেন মূল তাদের টার্গেট ছিল যে ভিন্ন মতকে দমন করা এবং তাদের যে শাসনটাকে এবং বিনা ভোটে নির্বাচনবিহীন যে শাসন সেটাকে প্রলম্বিত করা। এবং সেটার মানে অন্যতম বড় যে শুরুটা হয়েছিল যুদ্ধাপরাধীর বিচারের নাম দিয়ে যে ট্রাইব্যুনাল গঠন করে। দেখেন, যুদ্ধাপরাধের বিচার তো যে কোনো সাধারণ নাগরিকই চায়, হ্যাঁ, যে যদি যুদ্ধাপরাধ হয়, কেননা আইনের দৃষ্টিতে এমনকি ইসলামের দৃষ্টিতে কাউকে যদি মারা হয় বিনা অপরাধে, তাকে মাফ করার ক্ষমতা এমনকি রাষ্ট্রেরও নাই। আমার বাবাকে যদি আপনি মারেন, ইভেন মানে রাষ্ট্র আমার বাবার খুনিকে মাফ করতে পারে না। তাহলে যে কোনো অপরাধ যদি সত্যিকার অর্থে অপরাধ হয়, সেটা ন্যায়ের দণ্ড যদি থাকে, সেটাকে রাষ্ট্রকে মানে ক্ষমার কোনো সুযোগ নেই, বরং তাকে আইনের মাধ্যমে আপনার তাকে পানিশমেন্ট দিতে হবে। আর সেই ক্ষমা যদি কেউ যদি ব্যক্তিগতভাবে ক্ষমা করে দেয়, যে আমার পিতার হত্যাকে আমি ক্ষমা করে দিলাম, সেই ইসলামের দৃষ্টিতে সেটা আবার সেই বাউন্ডারিটা আছে। কিন্তু এই যে বিচারটা তৈরি করা হয়েছিল, এটা মূলত আসলে বিরোধী মতকে দমন করা। এবং এই বিচার প্রক্রিয়াতে স্ট্যান্ডার্ড প্রসিডিওর, যেটা যদিও নামে ছিল আন্তর্জাতিক অপরাধ আদালত, কিন্তু কোনো ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন নাই। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যাদেরকে আপনি বিচারের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করেছেন, তারও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, তারও সাক্ষ্য দেওয়ার জন্য তার সাক্ষীদের দেওয়ার সুযোগ থাকে। এমন অনেক উদাহরণ ছিল যাদের নামে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তাদের সাক্ষীদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হয় নাই। তো এই ধরনের অনেক অ্যানোমালিস ছিল। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে একটা বড় অ্যানোমালিস ছিল যে এই রায়গুলো আগেই প্রকাশিত হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো রায় তো আসলে বিচারক তো আগে প্রকাশ করেন না, বিচারালয়ের কোনো রায় ছিল না, এগুলো ছিল উপর থেকে ফরমাইশি রায়। এটা বিভিন্ন ধরনের এভিডেন্স দিয়ে প্রমাণিত ছিল। ইভেন কি তৎকালীন যে আমার দেশে এমন অনেক সিরিজ রিপোর্ট হয়েছিল, স্কাইপ কেলেঙ্কারির কথা এখন আমাদের মনে আছে। এবং তৎকালীন একটা উক্তি আমার এখনো মনে পড়ছে যে সরকার পাগল হয়ে গেছে, তার একটা রায় দরকার। মানে এবং এটার হচ্ছে যে স্কাইপে কথোপকথনের মাধ্যমে সরকারকে বাইরে থেকে যারা বিভিন্ন রায় লিখিয়ে দিত এবং রায়ের উপর যে সরকারের যে চাপ, সেটা প্রকাশ পেত। এমনকি আমাদের এখনও মনে পড়ে যেটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত একটা কালো সময় ছিল, যে যেটা বিচারাধীন বিষয়ে যেটা রায় দেওয়া হয়েছে, সেটাকে শাহবাগের যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে সেই রায়টাকে মব জাস্টিস যেটা আর কি। তো এভাবেই করে কিন্তু বিচার প্রক্রিয়াটাকে বাংলাদেশে একদমই পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার সাথে আমি যোগ করতে চাই, এবং যেটা পরবর্তীতে হয়েছিল, যে যেই রাষ্ট্রে প্রধান বিচারপতিকে আপনার বাধ্য করা হয় দেশ থেকে, এবং সেই বাধ্য করার পেছনে যে কত গল্প ছিল সেটা মিডিয়াতে তখন অল্প অল্প এসেছে বা আমরা অন্যভাবে জেনেছি। যে দেশের প্রধান বিচারপতিরই আসলে বিচার করা তো দূরের কথা, তাকে পালিয়ে যেতে হয়, তাহলে তখন বোঝাই যায় এই বিচার ব্যবস্থাটা কোথায় গিয়েছিল। এবং এক পর্যায়ে যেটা হলো, মানুষের তো সাধারণ মানুষের আস্থা পুরোপুরি বিচার ব্যবস্থা থেকে উঠে গেল, যে আমি কোনো রায় পাবো না। এবং এই কারণে আপনার এখন আমার মনে পড়ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তিনি বলেছিলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। হ্যাঁ, তো মানে এই যে মানে মানুষের আস্থা জায়গাগুলো সংকট ছিল। এই জন্য শুধু মানে এই যে আপনি সাকা চৌধুরীর রায়ের কথা বললেন, এমন অনেক যুদ্ধাপরাধের রায় যেগুলো নিয়ে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এবং যেটা আমরা বারবার বলছিলাম, যে কোয়েশ্চেনগুলো শুধু এই কারণে আমাদের নাগরিক হিসেবে আমাদের উদ্বেগের কথা ছিল যে সাক্ষীদেরকে সাক্ষ্য দিতে দেওয়া হচ্ছে না, রায়গুলো অন্য কোথাও থেকে লিখিত হয়ে আসছে। তো এই যে একটা কাণ্ড, এখন যেহেতু নতুন সরকার এসেছে, অবশ্যই সরকারের এই তদন্ত করা উচিত এই ওই রায়গুলো নিয়ে অবশ্যই একটা নিরপেক্ষ তদন্ত। কেননা এই তদন্ত না করলে তাহলে আপনি যে ন্যায় বিচার করতে কোন কারণে ব্যর্থ হয়েছিল রাষ্ট্র, এবং বিচারালয়গুলো কেন বের করা দরকার, এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে এখনো তো রাজনৈতিক দল আছে, সামনে ক্ষমতার রাজনৈতিক সরকার আসবে, তাহলে তারা যেন অন্যায়ভাবে এই ধরনের কোনো প্রেশার তাদের সামনে অপরাধগুলো চিহ্নিত করে দেয়, এবং বিচারকরাও যেন কখনোই প্রভাবিত না। যদি বিচারক প্রভাবিত হন, তাহলে সেটার জন্য শাস্তির ব্যবস্থাপনা সেটাও দরকার, কারণ বিচারকরাও তাদের বিচারের জন্য মানে আসলে জবাবদিহিতার বাইরে কাউকেই রাখা যাবে না।